রিমি তার শ্বশুরমশাই প্রিয়তোষ বাবু, দুই দেওর সজনে এবং ডাটা ও তার স্বামী মলয়ের সঙ্গে বাস করে। রিমির শ্বশুর বাড়িতে কোনো মহিলা সদস্য নেই, অর্থাৎ শাশুড়িমা কিংবা ননদের কোনো সংস্পর্শই রিমি বুঝতে পারে না। আর রিমির বিয়ের আগে, যাক বাবা রিমি, তুই বেঁচে গেছিস। তোর কিন্তু কোনো শাশুড়িমা কিংবা বদমাইশ ননদ নেই। আর তোর শ্বশুর বাড়িতে তুই একমাত্র মহিলা, অর্থাৎ তুই শ্বশুর বাড়িতে গিয়ে রাজ করবি, আর তোকে জ্বালাতন করার মতো কেউ থাকবে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। বহু বছর হলো আমার শাশুড়ি মা মারা গেছে, আর ওদের বাড়িতে কোনো মেয়ে নেই, সুতরাং ওদের বাড়িতে গেলে আমি অনেক অনেক ভালোবাসা পাবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর মলয়ের বিয়ের সমস্ত নিয়ম কানুন তার বাবা এবং দুই ভাই খুব সুন্দরভাবে পালন করে। কারণ স্ত্রী মারা যাওয়ার পর প্রিয়তোষ বাবু তার 3 ছেলেকে একা হাতে মানুষ করে। এভাবেই দেখতে দেখতে ধুমধাম করে রিমির সঙ্গে মলয়ের বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর রিমি যখন তার স্বামীর সঙ্গে প্রথমবার শ্বশুর বাড়িতে যায়, তখন শ্বশুর বাড়িতে ঢোকা মাত্রই বাড়ির অবস্থা দেখে রিমি একেবারে অবাক হয়ে যায়। কারণ চারিদিকে জামা কাপড় জিনিসপত্র একেবারে ছড়ানো ছেটানো থাকে। বাড়িঘর দেখলে মনে হয় বিড়াল কুকুরও সেখানে বসবাস করতে চাইবে না। সরি বৌমা, আসলে এতদিন তোমাদের বিয়ের অনুষ্ঠান চলছিল তো, তাই আমরা কিভাবে কি করবো কিছু বুঝতে পারিনি। ঘর বাড়ি গোছানোর একদমই সময় হয়নি, আর জামা কাপড় গুছিয়ে রাখতে গেলে তো পরে খুঁজতে অসুবিধা হয়, তাই সব ছড়িয়ে ছিটে রেখে দিয়েছি আর কি। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? এখন বৌদি চলে এসেছে, তাই আমাদের কোনো অসুবিধা নেই। বৌদি সবকিছু গুছিয়ে রেখে দেবে। বৌদি, এই বারান্দার জামা কাপড়গুলো তুমি সব গুছিয়ে রেখে দিও, কেমন? আর হ্যাঁ, ওই যে বড় বড় ফুল হাতা শার্টগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো আমার, আর যেগুলো হাফ হাতা আছে ওগুলো ডাটার। হ্যাঁ বৌদি, ওই যে বড় বড় জুতো আর যে বড় বড় মজাগুলো টিভির উপরে ঝুলছে, সেগুলো সব তোমার বরের, ওইগুলো তুমি তোমার ঘরে নিয়ে যাও। আর যে সমস্ত খবরের কাগজগুলো জমা আছে, সেগুলো বাবা পরে জমিয়ে রেখেছে, ওগুলো তুমি এদিক ওদিকে করে দিও, কেমন? শ্বশুর মশাই এবং দুই দেওরের কথা শুনে রিমি একেবারে অবাক হয়ে যায়। কারণ কোথায় সে ভেবেছিল বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে একটু আরাম করতে পারবে, তা নয়, তাকে এখন শ্বশুর মশাই স্বামী এবং দেওরের 5 মাস খাটতে হবে। কিন্তু এখন যেহেতু রিমি সেই বাড়ির নতুন বউ, তাই সে ভয়ের চোটে কোনো কথা বাড়াতে চায় না। সে তখনই বিয়ের বেনারসি শাড়ি পরে বাড়িঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর রিমি যখন জামা কাপড় জুতা আলাদা করে রাখতে শুরু করে, এমন সময়, ওরে বাবারে, এই জামা কাপড় গুলো থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে। এই মোজাগুলোর বাজে গন্ধে আমার অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। আচ্ছা, তোমরা কি জীবনেও এসব জামা কাপড় পরিষ্কার করো না? ইস, ঘৃণার চোটে আমি একটা জামা কাপড়ে হাতও দিতে পারছি না। ছি। বুঝতেই তো পারছো বৌদি, আমাদের মা কিংবা বোন তো নেই, তাই জামা কাপড় কে ওয়াশ করে দেবে বলো তো? আর আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো মতে স্নান করে অফিসে চলে যাই, তাই জামা কাপড় পরিষ্কার করার সময় পাই না। ওই প্রতি মাসে একবার করে ধুয়ে নিই আর কি। মাসে একবার জামা কাপড় পরিষ্কার করার কথা শুনি রিমির গা একেবারে গুলিয়ে ওঠে। কারণ সে ভালো করে বুঝতে পারে এবার বাড়ির সকলের জামা কাপড় পরিষ্কার করার দায়িত্ব তার ঘাড়ে এসে পড়বে। তোমরা যখন জামা কাপড় পরিষ্কার করতে পারো না, তখন একটা কাজের দিদি রেখে দিলেই তো হয়ে যায়। সে অন্তত এসে জামা কাপড়গুলো ধুয়ে দেবে। একবার একটা কাজের দিদি তো রেখেছিলাম, কিন্তু তো চুরি করা সব ছিল জানো তো। আর আমরা তো সবাই ছেলে, তাই তার দিকে কেউ খেয়ালও রাখতে পারতাম না, তাই কাজ থেকে বার করে দিয়েছি। কিন্তু এখন চিন্তা কিসের? তুমি তো চলে এসেছো, তাই তুমি প্রত্যেকদিন দাদার জামা কাপড় ধোয়ার সাথে সাথে আমাদের জামা কাপড়গুলোও ধুয়ে দিও। এই বলে দুই দেওর ঘরে চলে যায়। আর এমন সময় নতুন বউ রিমিকেই একেবারে ভর্তি ভর্তি জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে হয়। আর এরকম জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে করতে তার সারাটা দিন লেগে যায়। সে প্রত্যেকটা জামা কাপড় আলাদা আলাদা করে তার শ্বশুর মশাই, স্বামী এবং দুই দেওরের ঘরে গুছিয়েও রেখে দেয়। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। মলয়, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে একটু রান্নাঘরটা দেখিয়ে দাও, আমি গিয়ে রান্না বান্নাগুলো করি। সেই কখন থেকে এসেছি, কিন্তু তোমরা তো আমাকে কিছুই খেতে দাওনি। কালকে তো বিয়ের পর রান্নার প্রথম অনুষ্ঠান, কিন্তু মনে হচ্ছে আজকেই আমাকে রান্না বান্না করতে হবে। না না, তুমি রান্না বান্না করবে কেন? সব খাবারই আছে, চলো খেতে চলো। আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবো। তাই খাওয়া দাওয়া নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি তো আগে বলবে যে তোমার খিদে পেয়েছে। তুমি যদি মুখে না বলো, আমরা কি করে বুঝবো বলো তো? এই হলো শাশুড়ি মা না থাকার সমস্যা। এতক্ষণ যদি আমার শাশুড়ি মা থাকতো, তাহলে ঠিক আমাকে খাইয়ে দিত। এই বলে রিমি তার স্বামীর সঙ্গে ডাইনিং টেবিলে গিয়ে উপস্থিত হয়। আর সে দেখে যে সেখানে আগে থেকে তার শ্বশুর মশাই এবং দুই দেওর খাওয়ার জন্য উপস্থিত আছে। কিন্তু রিমি টেবিলে কোনো রকম খাবারের চিহ্ন দেখতে পায় না। বৌদি, তুমি বসো, আমরা এক্ষুনি খাবার গরম করে নিয়ে আসছি। আজকে আমাদের বাড়িতে ভালো ভালো খাবার দাবার আছে, তুমি আসবে বলে সেই উপলক্ষে জমিয়ে রেখে দিয়েছিলাম। এই বলে সজনে, ডাটা এবং মলয় রান্নাঘরে চলে যায়। আর তারা ফ্রিজ থেকে বাসি তরকারি, চিলি চিকেন, রুটি, ফ্রাইড রাইস ইত্যাদি বের করে মাইক্রোওভেনে গরম করে। আর সেই খাবারগুলো তারা নতুন বউয়ের সামনে সাজিয়ে দেয়।
কিন্তু সেই খাবারগুলো দেখে মনে হয় যে খাবারগুলোর মধ্যে সাদা আস্তরণ জমে ব্যাঙের ছাতা হয়ে গেছে। অর্থাৎ খাবারগুলো দেখেই অনুমান করা যায় যে সেই খাবারগুলো দীর্ঘদিনের বাসি খাবার। এ কি, এই খাবারগুলোর এরকম দুর্দশা কেন? এসব খাবার খেলে তো আমাদের পেটে রোগ হবে। ইস, খাবারগুলো তো পুরো পচে গলে এক হয়ে গেছে। কোথায় খাবারগুলো পচে গেছে? আমরা প্রত্যেকদিন এইরকমই খাবার খাই, আর তুমি বলছো খাবারগুলো পচে গেছে? এই খাবারগুলো তো মাত্র 7 দিন আগেকার খাবার। আমরা সবাই মিলে খেয়েছি, আর যা বেঁচে ছিল রেখে দিয়েছিলাম। এই, তুমি এই খাবারগুলো খেয়ে নাও, কিচ্ছু হবে না। আমি সবেমাত্র নতুন বউ হয়ে এই বাড়িতে বিয়ে করে এসেছি, আর তোমরা আমাকে 7 দিনের বাসি খাবার খাইয়ে মারতে চাইছো? খাবারগুলোর দিকে একবার তাকিয়ে দেখো তো, প্রত্যেকটা খাবারের উপর সাদা সাদা ব্যাঙের ছাতা জমেছে, আর এই চিলি চিকেন তো পুরো কালো হয়ে গেছে। আমি এই খাবার খাবো না। এই বলে রিমি রান্নাঘরে যায়, কিন্তু রান্নাঘরে গিয়ে সে দেখে যে সেখানে রান্না করার মতো কোনো উপকরণ নেই। অর্থাৎ সেই বাড়িতে যেহেতু সবাই পুরুষ সদস্য বাস করে, তাই তারা বেশিরভাগ সময় অফিস থেকে ফেরার সময় অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেয়। আর এমন সময় রিমি কোনো মতে সামান্য মুড়ি এবং চানাচুর খুঁজে পায়। তাই রাত্রিবেলা রিমি মুড়ি চানাচুর খেয়ে শুয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা মলয় ঘুম থেকে উঠে বলে, এই রিমি, আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তুমি কালকে জুতাগুলো কোথায় গুছিয়ে রেখেছো? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। তুমি প্লিজ আমাকে লাল কালারের জুতাটা খুঁজে দাও। মলয়ের কথা শুনে রিমি ঘুম থেকে উঠে পড়ে আর তার বরে জুতা খুঁজতে শুরু করে। কিন্তু সেই জুতা খুঁজে পেতে না পেতেই তার 2 দেওরের ঘর থেকে আওয়াজ আসতে শুরু হয়। বৌদি, আমি আমার টাইটা খুঁজে পাচ্ছি না। আমাকে একটু টাইটা খুঁজে দেবে গো? আমার এখনই অফিসে বেরোতে হবে, তা না হলে সকাল 8:30টার বাসটা চলে গেলে আমি আর বাস পাবো না। হ্যাঁ, আমি আসছি, দাঁড়াও, একটু অপেক্ষা করো। এই বলে রিমি তাড়াতাড়ি করে তার 2 দেওরের ঘরে যায়, আর সে দেখে যে তার 2 দেওরের ঘর পুরো লন্ডভন্ড হয়ে আছে। এমন সময় রিমি কোনো মতে আলমারি থেকে তার বড় দেওরের জন্য টাই খুঁজে বের করে। আর ডাটা তখনই বাথরুম থেকে তোয়ালে পরে স্নান করে বাইরে বেরিয়ে আসে। আর যা দেখা মাত্রই রিমি একেবারে লজ্জায় পড়ে যায়। ইস বাবারি বাবা, ডাটা, তোমার কোনো লজ্জা নেই দেখছি। তোমার বৌদি ঘরে দাঁড়িয়ে আছে আর তুমি স্নান করে এরকম তোয়ালে পরে চলে এসেছো। আমার এই সকালবেলায় তোমাদের ঘরে আসাটাই উচিত হয়নি। ছি! এ বাবা, বৌদি, আমি একদম বুঝতে পারিনি তুমি এই ঘরে আছো। আর তুমি তো এখন আমাদের মায়ের মতোই, বলো, সুতরাং লজ্জা কিসের? আর তুমি যখন চলে এসেছো তখন আমার মানিব্যাগটা একটু খুঁজে দাও না গো। কালকে রাত্রে থেকে আমি একদম মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না। ডাটা এই কথা বললে রিমির কিছু করার থাকে না। সে ভালো করেই বুঝতে পারে যে তার 2 দেওর কখনো মায়ের সংস্পর্শ পায়নি, আর সেই জন্য তাদের এই অবস্থা। আর রিমি যখন আলমারি থেকে তার ছোট দেওরের মানিব্যাগ খুঁজতে শুরু করে, তখন সে দেখে যে আলমারির দরজাতে হিরোইনদের হট প্যান্ট এবং ছোট ছোট জামা পরা ফটো লাগানো আছে। আর যা দেখে রিমি খুবই লজ্জায় পড়ে যায়। এ বাবা, তোমরা কি অসভ্য! এরকম আলমারির দরজায় হিরোইনদের ফটো কেউ লাগিয়ে রাখে? ছি! এটা তো তোমাদের বাড়ি নাকি হোস্টেল? এখন এই ফটোগুলো খুলে ফেলো। উফ, সরি বৌদি, আসলে প্রত্যেকদিন ওদের মুখ দেখে আমরা কাজে যাই তো, তাই ওই হিরোইনগুলোর মুখ দেখলে আমাদের দিন শুভ হয়ে যায়। কিন্তু তুমি যখন বলেছো তাহলে ফটোগুলো খুলে ফেলে দিচ্ছি। প্লিজ, তুমি কিছু মনে করো না। এমন কথা শুনে রিমি সেই ঘরে দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ একজন মহিলা হিসেবে লজ্জায় তার মাথা একেবারে কাটা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো সেই বাড়ির পুরুষ সদস্যরা রিমিকে তাদের মতোই ছেলে ভাবতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। আর রিমি তার প্রথম রান্নার অনুষ্ঠান পালন করবে বলে রান্নাঘরে গিয়ে দেখে যে তার শ্বশুরমশাই এবং স্বামী ভালো মন্দ বাজার করে রেখেছে। যাক বাবা, একটা দিকে শান্তি, আমার শ্বশুরমশাই আর স্বামী অন্তত ভালো মন্দ বাজার করতে পারে। তা না হলে আজকে আমার আর রান্না বান্না করা হতো না। আজকে আমি গরম গরম মাংসের ঝোল, তার সাথে মাছের কালিয়া রান্না করব, আর এদেরকে শেষ পাতে ভালো করে ক্ষীর খাওয়াবো। এই বলে রিমি যখন বাজারের ব্যাগ খুলবে তখন সে একেবারে অবাক, কারণ তার শ্বশুরমশাই এবং স্বামী মোটেই বাজার দোকান করতে পারে না। তাই তারা বাজার থেকে সমস্ত পচা মাছ মাংস তুলে নিয়ে আসে। আর যা দেখে রিমি রেগে যায়। তখনই রিমি তার শ্বশুরমশাইয়ের কাছে যায় আর দেখে যে শ্বশুরমশাই বসে বসে চোখে চশমা দিয়ে পেপার পড়ছে। আচ্ছা বাবা, বলছি, মা মারা যাওয়ার পর কি আপনি দোকান বাজার করতে ভুলে গেছেন? বাজার থেকে সব পচা মাছ মাংস তুলে নিয়ে এসেছেন কেন? আমি ওই পচা মাছ মাংস এবার কিভাবে রান্না করব? ওই দেখো বৌমা, আজকেও আমি তার মানে বাজারে গিয়ে টাটকা টাটকা মাছ মাংস চিনতে পারিনি। আর আমার ছেলেটাও আমার মতোই হয়েছে। আসলে আমরা বাজারে গিয়ে কোনটা টাটকা আর কোনটা বাসি চিনতে পারি না। তোমার মা যখন বেঁচে ছিলেন তখন এই নিয়ে তোমার মায়ের সঙ্গে প্রত্যেকদিনই ঝগড়া হতো। তুমি কিছু মনে করো না বৌমা, তুমি বরং সামান্য ডাল ভাত রান্না করে দাও, কেমন? এই বলে শ্বশুরমশাই আবার পেপার পড়তে শুরু করে। অন্যদিকে নতুন বউয়ের কিছু করার থাকে না। সে রান্নাঘরে গিয়ে সবার জন্য শুধুমাত্র ডাল এবং ভাত রান্না করে। আর দুপুরবেলা রিমি এবং তার শ্বশুরমশাই ডাল ভাত খেয়ে নেয়। আর দেখতে দেখতে সন্ধ্যা হলে তার স্বামী এবং 2 দেওর অফিস থেকে বাড়িতে ফিরে আসে।
এই দেখো বৌদি, আমরা অফিস থেকে আসার সময় তোমার জন্য কি নিয়ে এসেছি। হারুর দোকানের গরম গরম মটন চাপ, আর তার সাথে সিঙ্গারা আর বড় বড় ফিশ ফিঙ্গার। আসলে কালকে রাত্রেবেলা আমরা তোমাকে বাসি খাবার পরিবেশন করেছিলাম তো, আর তুমি ভালো করে কিছু খেতেও পারোনি, তাই আমরা তোমার জন্য আজকে এত কিছু নিয়ে এসেছি। আর আমার দাদার কাছ থেকে শুনেছি তুমি চাপ খেতে খুব ভালোবাসো। এই বলে তারা রিমিকে অনেকগুলো চপ খেতে দেয়, আর যা দেখে রিমি খুবই খুশি হয়। আর সে মনে মনে ভাবে তার শ্বশুর বাড়ির সদস্যরা তাকে একটু হলেও ভালোবাসে। কিন্তু এমন সময় রিমি যখন সেই চপ মুখে দেয়, তখন সে ঝালের চোটে একেবারে ছটফট করতে শুরু করে, কারণ প্রত্যেকটা চপে অতিরিক্ত মাত্রায় ঝাল দেওয়া থাকে। ওরে বাবারে কি ঝাল! উফ, ওরে বাবারে বাবা, চপে এত বেশি ঝাল হয় নাকি? আমি এত ঝাল মোটেই খেতে পারি না। ওরে বাবারে! সে কি, আমরা তো জানতাম মেয়েরা নাকি বেশি বেশি ঝাল খায়, তাই আমি বলেছিলাম ফিশ ফিঙ্গার কিংবা সিঙ্গারাতে বেশি বেশি করে ঝাল দিতে, কিন্তু তুমি যে ঝাল খাও না সেটা তো আমরা জানতাম না। হ্যাঁ, আমি এই বাড়িতে আসার পর থেকে তোমরা কিছুতেই বুঝতে পারছো না। কোথায় আমি ভেবেছিলাম যে আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা আর ননদ থাকবে না, তাই আমি তোমাদের কাছ থেকে অনেক আদর পাবো, যত্ন পাবো, কিন্তু এখন সব উল্টো হয়ে গেছে। আমার কিছুতে আর এরকম এত ছেলের মাঝখানে থাকতে ইচ্ছে করছে না। এই বলে নতুন বউ ঘরে চলে যায়। আর এমন সময় তার বাড়ির পুরুষ সদস্যদের খুবই খারাপ লাগে, কিন্তু তারা কিভাবে নতুন বউয়ের সঙ্গে আচরণ করবে বুঝে উঠতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন ছুটির দিনে রিমি যখন তার স্বামীর সঙ্গে ঘুরতে বেরোবে বলে ঠিক করে, তখনই মলয়ের বন্ধু বান্ধব তাদের বাড়িতে এসে ভিড় করে। এমনকি তার শ্বশুর মশাই এবং দুই দেওর তাদের বন্ধুদের সঙ্গে বাড়িতেই আড্ডা বসায়। আর রিমিকে সকলের সামনে চা এবং স্ন্যাক্স তৈরি করে পরিবেশন করতে হয়। এরা কি বুঝতে পারে না বাড়িতে নতুন বউ আছে, এমন সময় বাড়িতে ছেলে বন্ধুদের এত আড্ডা বসাতে নেই। আমার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে, আর ভালো লাগছে না আমার। এই বলে রিমি ঘরে যায়, আর সে তার মাকে ফোন করে সব ঘটনা জানায়। এমন সময় রিমির মায়ের মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে, আর সেই বুদ্ধির কথা শুনে রিমি খুবই খুশি হয়। তুমি একদম ঠিক কথাই বলেছো মা, একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি মজা। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই রিমি নিজের হাতে একটা বড় কঞ্চি তুলে নেয়। আর নতুন বউয়ের হাতে এরকম কঞ্চি দেখে তার শ্বশুর মশাই, দেওর এবং স্বামী ভীষণ ভয় পেয়ে যায়। আর যখনই তার দেওর কিংবা স্বামী কোনো ভুলভাল কাজ করে, তখনই রিমি তাদেরকে একটা করে কঞ্চির বাড়ি মারে। আর ছোটবেলায় মায়েরা তার ছেলেদেরকে মানুষ করার জন্য যেমন কঞ্চির বাড়ি মারে, ঠিক তেমন ভাবে রিমি তাদেরকে শাসন বারণ করার চেষ্টা করে। আর এভাবে রিমির স্বামী এবং দুই দেওর কঞ্চির বাড়ি খেয়ে নিজেদের জামা কাপড় নিজেরাই গোছাতে শুরু করে দেয়। এমনকি তারা বাজারে গিয়ে ঠিকঠাক ভাবে বাজার করতেও শিখে যায়। আপনি তো আমার থেকে বয়সে বড়, তাই আমি আপনাকে কঞ্চির বাড়ি মারতে পারবো না, কিন্তু আপনিও যদি ভালো করে নিজেকে শুধরে না নেন, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর আপনাদেরকে একা একা থাকতে হবে। বৌমার এমন ধমকি ভরা কথা শুনে শ্বশুর মশাই খুবই ভয় পেয়ে যায়। ফলে তারা ধীরে ধীরে বাড়ির সমস্ত কাজ শিখে ফেলে। এতে করে রিমির সংসারে কোনো রকম সমস্যা থাকে না। তারা মিলেমিশে সংসারের কাজকর্ম সুন্দরভাবে করে। আর কিছু মাসের মধ্যেই রিমি ভালো দুটো মেয়ে দেখে দুই দেওরের বিয়ে দিয়ে দেয়, যার ফলে রিমি শ্বশুর বাড়িতে থাকতে কোনো সমস্যা হয় না। খুব তাড়াতাড়ি রিমির দুই জা তার খুব ভালো বন্ধু হয়ে ওঠে, আর তারা সবে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। গায়ত্রী দেবী এবং রমেশ বাবু তাদের দুই ছেলে রঞ্জন, বাবলু এবং এক মেয়ে বাবলির সঙ্গে বাস করত। বাবলির বয়স ছিল 19 বছর। সে এখন কলেজে পড়ে। বাবলি বাড়ির সবচেয়ে ছোট হওয়ায় তাকে তার বাবা মা এবং দুই দাদা খুবই ভালোবাসতো। তারা সকলে মিলে খুবই হাসি খুশিতে দিন কাটাতো। তাদের পরিবারকে একসঙ্গে হাসি খুশি থাকতে দেখে সকলেই তাদের প্রশংসা করত। এরকম ভাবেই দিন কাটতে থাকে। রঞ্জন এবং বাবলু বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তাদের বাবা মা নিজেদের পছন্দ করা দুই মেয়ে জুই এবং কবিতার সঙ্গে তাদের বিয়ে দেয়। নতুন দুই বউ বাড়িতে আসতেই সকলে খুবই খুশি হয়, কিন্তু শুধুমাত্র বাবলি খুশি হতে পারে না। সকলে নতুন বউকে নিয়ে ব্যস্ত থাকায় বাবলির মনে মনে প্রচন্ড রাগ হয়। সবাই মিলে বাড়ির নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এমন করছে যেন কোথাও থেকে দুটো সেলিব্রিটি চলে এসেছে। আমি যে সকাল থেকে কিচ্ছু খাইনি সেটা তো কারোর মনেই নেই। এ কি, মা তো সোনা গহনার বাক্স নিয়ে এসেছে। সব সোনা গহনা মা কি তুই বৌদিকে দিয়ে দেবে তাহলে? এই যে আমার দুই বউয়ের জন্য উপহার নিয়ে চলে এসেছি আমি অনেকদিন থেকে বাড়ির দুই বৌমার জন্য সোনা গহনা তৈরি করে রেখে দিয়েছিলাম। আজকে মুখ দেখার অনুষ্ঠানে এই গহনাগুলো দেব বলে। দুই বৌমার জন্য আগে থেকেই তো সব গুছিয়ে রেখেছিলে তাহলে? বাবা, এত সোনা গহনা তোমার বৌমারা তো বাপের বাড়ি থেকেও নিয়ে আসেনি, যতটা তুমি এদের জন্য তৈরি করে রেখেছো।
এই শুনে বাবলি তেলে বেগুনে জ্বলে ওঠে। কই দেখি দেখি মা, তুমি বৌদিদের জন্য এত গহনা তৈরি করেছো? ওয়াও, এগুলো তো খুব সুন্দর। মা, এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই কানের দুলটা তো দারুণ। এই ব্রেসলেট, কানের দুল আর হ্যাঁ এই আংটিটা, এগুলো আমি নেব। না না বাবলি, এগুলো তোর জন্য নয়, এগুলো আমি তোর বৌদিদের জন্য বানিয়ে রেখেছিলাম। তোর বিয়ের জন্য তো আলাদা করে গহনা বানানোই আছে। আর তারপর যখন তোর বিয়ে হবে আরো তোর যা যা পছন্দ হবে সেগুলো দেয়া হবে। এগুলো তোর বৌদিদেরকে দিয়ে দে মা। কিন্তু আমার এগুলো খুব পছন্দ হয়েছে, প্লিজ আমাকে দাও না। তুমি তো এর আগে আমাকে কোনো জিনিসে বারণ করনি, তাহলে তোমার দুই বউ বাড়িতে আসতেই তুমি আমাকে বারণ করছো? এই মেয়ে, তুই তো বড্ড হিংসুটে। নতুন দুই বৌদি বাড়িতে আসতে না আসতেই তুই বৌদিদের জিনিসের উপরে ভাগ বসাতে শুরু করে দিয়েছিস। এগুলো তোর বৌদিদের গহনা, এগুলোতে তোর কোনো অধিকার নেই। আর তোর জন্য এত গহনা তোর বাবা মা তো বানিয়ে রেখেছেই, তোর তাতেও হচ্ছে না? ছাড়ো তো, ওর কথা বাদ দাও। যখনই যা দেখবে সেটাই নেবে, এত বেশি জেদ করা ভালো নয়। আচ্ছা নাও, এবার কি কি নিয়ম বাকি আছে তোমরা এবার সেগুলো করে নাও। আমার দুই বৌমা কখন থেকে একই জায়গায় বসে আছে, এটা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। এদেরকে তোমরা তাড়াতাড়ি ছেড়ে দাও। এই দেখে বাবলি প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে মনে মনে ভাবে, না, মা এবার আমার ভাগের ভালোবাসা দুই বৌদিকে দেবে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এই বাড়িটাকে ভেঙে টুকরো টুকরো করে দেব। কাউকে এই বাড়িতে আমি শান্তিতে থাকতে দেব না। বাবলি সেদিন থেকেই বাড়িতে ঝামেলা লাগানোর জন্য উঠে পড়ে লাগে। সে নানান রকমের ফোন দিয়ে আটতে থাকে কিভাবে তাদের বাড়িতে ঝামেলা সৃষ্টি করা যায়। এভাবেই কয়েকটা দিন কাটে। একদিন বাবলি তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি ভেবেছিলাম আমার দুই বৌদি খুবই ভালো। তুমি তো নিজে পছন্দ করে তোমার দুই বৌমাকে বাড়িতে নিয়ে এলে, কিন্তু ওরা এই বাড়ির জন্য ঠিকঠাক নয়। বৌদিরা আমাদেরকে মন থেকে মেনে নিতে পারেনি। কেন রে, কি বলছিস না কি তুই? তোর বৌদিরা আমাদেরকে মন থেকে মেনে নিতে পারেনি কেন? কই, আমার তো ওদেরকে দেখে ঠিকই মনে হয় এই কদিনে দুজনে বেশ মিলেমিশেই তো সংসারটা সামলাচ্ছে। নাটক করছে মা, পুরোটাই নাটক করছে। তোমার সামনে শুধুই নাটক চলছে। তুমি জানো ওরা দুজনে মিলে কি আলোচনা করছিল? আমি একটু আগেই শুনে এলাম। ওরা বলছিল যে কবে যে বুড়িটা মরবে তবেই আমরা এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবো। ভেবেছিলাম বুড়ির বয়স হয়ে গেছে, দুদিন বাদে মরে যাবে, আর আমরা নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবো। কিন্তু বুড়িকে তো দেখে মনে হয় না বুড়ি এত তাড়াতাড়ি পটল তুলবে। এরকম করে বলছিল, জানো মা। বাবলির মুখে এই কথা শুনে তার মা ভীষণ পরিমাণে অবাক হয়। কি, তোর বৌদিরা আমার মৃত্যু কামনা করছে? তুই ঠিক শুনেছিস তো? আমি তো ওদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করি। আমি তো কোনোদিনও ওদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। তাহলে ওরা এরকম চাইবে কেন? আরে মা, তুমি বুঝতে পারছো না এখনো? তুমি এই বাড়ির কর্ত্রী। তোমার দুই ছেলেরা যা টাকা ইনকাম করে তোমার হাতে দেয়। সংসারের সমস্ত খরচা কোথায় কি ব্যয় করা হবে সবই তো তুমি ঠিক করো। আর এগুলোই ওদের ভালো লাগে না। ওরা নিজেদের মতো আলাদা আলাদা থাকতে চায়। তুমি বুঝতে পারছো না? না না, আমার মনে হচ্ছে তুই নিশ্চয়ই কিছু ভুল করছিস। আমার দুই বৌমা এমন করতে পারে না। তুই এখন যা তোমা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। নিজের মায়ের এই কথা শুনে বাবলি সেখান থেকে চলে যায়। বাবলি এরকমই প্রত্যেকদিন অল্প অল্প করে তার মায়ের কানে বিষ ঢালতে থাকে। অন্যদিকে সে তার বৌদিদের সঙ্গেও ঠিক একই জিনিস করে। একদিন বাবলি তার বড় বৌদিকে ঘরের কাজ করতে দেখে বলে, বৌদি, তুমি খুবই বোকা। তুমি এত বড় লোকের মেয়ে হয়ে তুমি এরকম শ্বশুর বাড়িতে এসে কাজ করছো? তোমার এরকম কাজ করতে ভালো লাগে? এই যে আমাকেই দেখো না, আমি বাড়ির একমাত্র মেয়ে বলে আমার বাবা মা আমাকে কখনোই বাড়ির কোনো কাজই করতে দেয়নি। সে তো আমিও আমার বাড়ির একমাত্র মেয়ে ছিলাম, আর সেই জন্যই আমার বাবা মা আমাকে কোনো কাজ করতে দিত না। কিন্তু শ্বশুর বাড়িতে এসে অল্প হলেও তো কাজ করতেই হবে, তাই না? ছোটর উপর তো সব চাপিয়ে দিলে হবে না। জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হলে একটু দায়িত্ব নিতেই হবে। আরে, তোমাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে কে বলছে? তুমি তো জয়েন্ট ফ্যামিলিতে থেকেই ভুল করছো। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তোমার মতো আমি যদি ধনী ঘরের মেয়ে হতাম, তাহলে তো এরকম জয়েন্ট ফ্যামিলিতে আমি বিয়েই করতাম না। আর হ্যাঁ, আমি এরকম একটা পরিবার খুঁজতাম যেখানে শুধুমাত্র আমি আর আমার বর থাকতে পারবো। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকতে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না বাবলি। এই বাড়ির সবাই তো খুব ভালো। আমার সবার মাঝে থাকতে বেশ ভালোই লাগছে। আরে বাবা, বৌদি, তুমি আমার সঙ্গে মনের কথা বলতেই পারো। আমি কাউকে কিছু বলতে যাব না। দেখো, সব মেয়েরাই চায়
নিজেদের আলাদা একটা সংসার করতে, যেখানে শাশুড়ি থাকবে না, শ্বশুর থাকবে না, ননদ থাকবে না, ভাসুর থাকবে না, কোনো যা থাকবে না। আর আমি জানি এটা তুমিও চাও, তবে তুমি কিন্তু চাইলেই এরকম নিজের মতো করে সংসার পাততে পারো। কিভাবে বাবলি? নিজের মতো করে আলাদা করে কিভাবে সংসার পাতবো? আরে তুমি এত বোকা কেন? প্রথমত তুমি এত বড় লোকের মেয়ে, দ্বিতীয়ত বড়দা এত বেশি টাকা ইনকাম করে। তুমি বাবা মায়ের কাছে নিজেদের ভাগটা চেয়ে নাও, তারপর তুমি আর বড়দা আলাদা করে থাকতে শুরু করো। বড়দা তো ইনকাম অনেক বেশি করে, তুমি একটা কাজের মেয়েকে রেখে দেবে, সেই বাড়ির কাজকর্ম করবে, রান্না বান্না করবে। তোমাকে সংসার জীবন নিয়ে কোনো টেনশন করতেই হবে না। তারপর বিয়ের আগে তুমি যেমন জীবন কাটাতে, সেরকমই একদম শান্তিতে জীবন কাটাতে পারবে। বাবলির কথা শুনে এক মুহূর্তের জন্য জুই কল্পনা জগতে চলে যায়। এত কি ভাবছো বৌদি? তুমি বাবা মাকে বলো তোমরা একসঙ্গে থাকতে চাও না, তোমরা আলাদা থাকতে চাও। দরকার পড়ে দাদার সঙ্গেও ঝগড়া করো। আর একটা জিনিস তুমি দেখেছো, বড়দা সংসারে বেশি টাকা দেয় আর ছোটদা কম টাকা দেয়, এতে কিন্তু ওদের অনেক বেশি লাভ হচ্ছে। এভাবেই বাবলি তার বড় বৌদির ব্রেন পুরোপুরি ওয়াশ করে দেয়। জুই সত্যি সত্যি এবার আলাদা হওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে। জুই বাড়ির কাজকর্ম করাও সেদিন থেকে পুরোপুরি বন্ধ করে দেয়। এখন কবিতাকে বাড়ির সমস্ত কাজ করতে হয়। তবুও জুই বিভিন্ন রকম ভাবে তার ছোট জায়ের সঙ্গে ছোট ছোট কারণে ঝগড়া করতে থাকে। আর অন্যদিকে বাবলি এবার তার ছোট বৌদির পেছনে পড়ে যায়। বৌদি, আমার না তোমার কথা ভাবলেই খুব খারাপ লাগে। মা তোমার সঙ্গে খুব অন্যায় করছে। জানি ওটা আমার মা, মায়ের নামে দুর্নাম করা উচিত নয়, তবু আমি মায়ের অন্যায় মেনে নিতে পারছি না। জানো, মা এটা একদমই ঠিক করছে না। মা কি অন্যায় করছে? আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতে পারলাম না বাবলি। তুমি দেখছো না বড় বৌদি কতদিন ধরে সংসারের কোনো কাজ করছে না? তুমি জানো মা বৌদিকে সংসারের কাজ করতে বারণ করেছে। আমি নিজের কানে শুনেছি। মা বড় বৌদিকে বলেছে বড় বৌদি যেন সংসারের কোনো কাজ না করে। মা সংসারের সমস্ত কাজ তোমাকে দিয়েই করাতে চাইছে। কিন্তু কেন? আমি কি কোনো ভুল করেছি যে মা আমাকে এরকম শাস্তি দিতে চাইছে? আসলে তুমি তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তুমি সেরকম যৌতুকও নিয়ে আসতে পারোনি। আর ছোটদার ইনকাম অনেক কম, সেই জন্য ছোটদা সংসারে বেশি টাকাও দিতে পারে না। সেই জন্য বড় বৌদি আর মা তোমাকে এই বাড়ির চাকরের মতো মনে করে। এমনকি মা আর বৌদিকে আমি এটাও আলোচনা করতে শুনেছি। না না থাক, এটা বোধহয় বলা উচিত হবে না। না না বলো, তুমি বলো কি আলোচনা করছিল, আমি জানতে চাই। দেখো বৌদি, আমি যে তোমাকে এই কথাগুলো বলছি তুমি কিন্তু কাউকে বলো না। আসলে মা আর বৌদি চাই তুমি আর ছোটদা যাতে আলাদা হয়ে যাও, আর সেই জন্য মা আর বড় বৌদি তোমাকে ইচ্ছা করে বাড়ির সমস্ত কাজ করাচ্ছে, যাতে তুমি বিরক্ত হয়ে আলাদা থাকার কথা বলতে পারো। আচ্ছা বুঝলাম, সবাই যদি এটাই চাই আমি আর তোমার ছোটদা আলাদা হয়ে যাব, তাহলে সেটাই হবে। আমিও তাহলে এত বড় সংসারী থেকে এরকম চাকরির মতো খাটতে পারবো না। আমার নিজের আলাদা সংসার হলে আমাকে কম কাজ করতে হবে। আর তাছাড়া আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে, অল্প টাকা দিয়ে কিভাবে সংসার চালাতে হয় সেটা আমি ভালো করেই জানি। একদম একদম। আর তাছাড়া নিজের সংসারে থাকা একটা আলাদাই শান্তি। এরকম একসঙ্গে থেকে এতজন মানুষের মাঝে বাপরে বাপ। তুমি বাবা মায়ের সঙ্গে কথা বলো আর ছোটদার সঙ্গেও ঝগড়া করো। এভাবে আরো কিছুদিন চলতে থাকে। এমনকি বাবলি তার দুই দাদার মধ্যেও ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। সে তার দুই দাদাকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে। এর ফলে তাদের বাড়িতে প্রত্যেক দিনই কারোর না কারোর সঙ্গে ছোট ছোট ঝামেলা লেগেই থাকে। একদিন বাড়িতে বড়সড় রকমের ঝামেলা বেঁধেই যায়। থামো তোমরা, তোমরা কি চাইছো একবার বলো তো। তোমরা যে কি চাইছো সেটা তো আমি ভালো করেই জানি, তবু আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। সবসময় কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকছে। বাড়িতে তো শান্তি বলে কোনো জিনিসই নেই। আমি আর এই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারবো না। এত বড় ফ্যামিলিতে এত মানুষের মাঝে থেকে আমার দম আটকে যাচ্ছে। আমি আলাদা সংসার করতে চাই, আমাদেরকে আমাদের ভাগ বুঝিয়ে দিন। আর আমিও এত বড় সংসারে থাকতে চাই না। প্রত্যেকদিন এতগুলো মানুষের রান্না বান্না করা, বাড়ির কাজকর্ম করা আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। আমি নিজের একটা সংসার চাই, আপনি আমাদেরকেও ভাগ বুঝিয়ে দিন। তোমরা তাহলে এই বাড়িটার ভাগাভাগি করতে চাও? আমি কোনোদিনও ভাবিনি আমরা বেঁচে থাকতে এভাবে এই বাড়িটা টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক আছে, এমনিতেই আমরা ভেবে রেখেছিলাম এই বাড়িটা আমরা আমাদের দুই ছেলের নামেই লিখে দেব। এই বাড়িটা আমরা দুই ভাগ করে দিচ্ছি, তোমরা দুজনে আলাদা আলাদা সংসার করো। এই শুনে বাবলি প্রচন্ড পরিমাণে অবাক হয়। মা,
তুমি এত বড় বাড়িটা দুই দাদার মধ্যে ভাগাভাগি করে দেবে কেন? আমি, তুমি আর বাবা কোথায় থাকবো? আমরা কোথায় যাব? আপাতত আমরা তোকে নিয়ে গ্রামের বাড়িতে যাব। আমরা ওখানে গিয়েই কোনো ভালো পাত্রের সঙ্গে তোর বিয়ে দেব, আর গ্রামের বাড়ি জায়গা জমি তোর নামে লিখে দেব। আমি আর তোর বাবা এই সিদ্ধান্তই নিয়েছি। না না, আমি গ্রামে যাব না। তোমরা এই বাড়িটা 3 ভাগে ভাগ করো। দুই দাদা আলাদা আলাদা থাকবে আর আমরা আলাদা থাকবো। আমি, তুমি আর বাবা 3 জনে আলাদা থাকবো। আমাদের আর কোনো ঝামেলাই থাকবে না তাহলে। না, আমার আর তোর বাবার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব হবে না। আমরা বেঁচে থাকতে আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে আলাদা আলাদা কিছুতেই আমরা দেখতে পারবো না। আমরা কোনোদিনও ভাবিনি আমাদের 2 ছেলে এভাবে আমাদেরকে পর করে দিয়ে আলাদা থাকার কথা ভাববে। কিন্তু মা, আমি গ্রামে যাব না। আমার গ্রামে থাকতে ভালো লাগে না। আর তাছাড়া আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। আমি এখানেই থাকবো। আমি দাদা বৌদির সাথে থাকবো। তোমরা গ্রামে চলে যাও। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি বাবলি, তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি এমন একটা সংসার চাই যেখানে শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ, ভাসুর, দেওর কেউ থাকবে না। শুধু আমি আর আমার বর থাকবে। আর আমার বরের তো ইনকাম কম। আমি তো তোমার দায়িত্ব আরোই নিতে পারবো না। আমাদের দুজনকেই কোনো রকমের টেনে টুনে সংসার চালাতে হবে। এরকম একটা পরিস্থিতিতে বাবলি মনে মনে তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে তার পরিবারের মধ্যে ভাঙন সৃষ্টি করে সেই সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়েছে। সে কি করবে কিছু বুঝে না পেয়ে আসল সত্যিটা সকলকে বলে দেয়। আমি গ্রামে যাব না। আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই। আসলে এই বাড়িটা ভাগাভাগি করার পেছনে আমিই দায়ী। আমি তোমাদের সবার মধ্যে ঝামেলা সৃষ্টি করেছি। আসলে আমার 2 বৌদির উপর আমার খুব হিংসা হয়। তোমরা দুজনে আসার পর থেকে বাবা মা আমাকে আর আগের মতো ভালোবাসে না। সেই জন্য আমি চেয়েছিলাম তোমাদেরকে আলাদা করে দিয়ে আমি বাবা মায়ের সঙ্গে থাকবো। বাবলি সবাইকে বলে সে কিভাবে তার বাড়ির সদস্যদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে। বাবলির কথা শুনে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। বাবলির উপর রাগ করে বাড়ির সকলেই তাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। ছি, তোকে আমার মেয়ে বলতেই লজ্জা করছে। তুই এরকম ভাবে আমাদের গোটা পরিবারটাকে নষ্ট করতে চেয়েছিলি? তোমরা যা বলার আমাকে বলে নাও, দরকার পড়ে আমাকে মারো, কিন্তু তোমরা প্লিজ সবাই একসঙ্গে থাকো। আমি আর কখনো এরকম করব না। বাবলির উপর বাড়ির সকলেই বেশ কিছুদিন ধরে রাগ করে থাকে, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক করে নেয়। কিছুদিনের মধ্যে আবার সমস্ত কিছু সুস্থ স্বাভাবিক হয়ে যায়। বাবলিকে তার ভুলের জন্য সকলে ক্ষমা করে দেয়, আর তারা আবার আগের মতো মিলেমিশে থাকতে শুরু করে।